আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ৪ লেখনীতে সালমা চৌধুরী। শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, সি মেঘ সি, কী সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্র্যাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত। এমন গুরুগম্ভীর, বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্র্যাশ হয়? যে ছেলে ১০ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক, আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম। কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠাস-ঠুস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুংকার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস। বন্যা, কি মিস করেছি? বলে বলে ফেলো বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা, আরে বেবি, বলো তুমি। কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে। ততদিন শহর হবে না, বলে ফেলো প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 30 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল। একটু পর 40 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য। দিনে ১০০ বার বন্ধ হয়ে যায়। তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল। অভিমানের স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনিই নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল। না হয় তোর যে ভাই, সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না। তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলত। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে? যে তোকে ছোটবেলা মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ, জানি না। শোন, তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্র্যাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্র্যাশ খেয়ে ফেলছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা ১০০% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো, তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে।
আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই, তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য। কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বারবার চোখে চোখ রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। ৬ থেকে ১০ পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন, ধূ-ধূ মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় ২-৩টা বিয়ে খেয়েছে, কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়েবাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজের বোনকে খাওয়াতে ইচ্ছামতো, তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদি দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা-কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল?